নাইকি পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ব্র্যান্ড। প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা। বিশ্বের সেরা অ্যাথলেটরা এই ব্র্যান্ডের উপর ভরসা করে। বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডান যখন কোর্টে নামতেন, তার জুতার দিকেও মানুষের নজর থাকত ঠিক ততটাই যতটা তার খেলায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছ, এই বিশাল সাম্রাজ্যের পিছনে যে মানুষটা ছিল, সে নিজেই একজন ব্যর্থ অ্যাথলিট? হ্যাঁ, ঠিকই শুনেছ। যে মানুষটা নাইকি তৈরি করেছিল, সে তার নিজের খেলাধুলার স্বপ্নেই সফল হতে পারেনি। জীবনের সবচেয়ে বড় স্বপ্নে হেরে যাওয়া একজন মানুষ কিভাবে গড়ে তুলল এমন একটি ব্র্যান্ড, যা আজ পুরো পৃথিবীকে প্রভাবিত করছে? কি এমন সিদ্ধান্ত নিয়েছিল সে, যেটা তার পুরো জীবনটাই বদলে দিল? ভাবো তো, যদি তোমার সবচেয়ে বড় স্বপ্নটাই ভেঙে যায়, তুমি কি করবে? থেমে যাবে, নাকি অন্য কোনো পথে আবার শুরু করবে? এই গল্পটা শুধু একটা কোম্পানির নয়, এটা এক মানুষের নিজের পরিচয় বদলে ফেলার গল্প। আর বিশ্বাস করো, এই গল্প তোমাকে অবাক করবেই। 1938 সালে আমেরিকার পোর্টল্যান্ড শহরে জন্ম নেওয়া এক সাধারণ ছেলে ফিল নাইট। বাইরে থেকে দেখলে একেবারেই সাধারণ, কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত আগুন। ছোটবেলা থেকেই দৌড়ানোর প্রতি তার একটা আলাদা টান ছিল। অন্যরা যেখানে খেলাকে শুধু মজা হিসেবে নিত, ফিল সেখানে দৌড়কে নিজের পরিচয় বানিয়ে ফেলেছিল। তার কাছে দৌড়ানো মানে শুধু একটা খেলা ছিল না, এটা ছিল তার নিজের অস্তিত্ব। স্কুলে পড়ার সময় থেকেই সে প্রতিদিন নিজেকে আগের দিনের থেকে একটু ভালো করার চেষ্টা করত। ভোরবেলা উঠে প্র্যাকটিস, ক্লান্ত শরীর নিয়ে আবারও ট্র্যাকে নামা, এই ছিল তার রুটিন। তার মনে একটাই স্বপ্ন ঘুরত, একদিন সে হবে একজন বড় অ্যাথলিট, এমন একজন যাকে সবাই চিনবে, সম্মান করবে। এই স্বপ্নটাই তাকে প্রতিদিন ঠেলে নিয়ে যেত আরও কষ্ট করার দিকে। কলেজে গিয়েও তার এই পাগলামি থামেনি। সে দৌড়ে অনেক রেস জিতেছিল, তার পারফরম্যান্সও খারাপ ছিল না। আশেপাশের মানুষজনও ভাবতে শুরু করেছিল, এই ছেলেটার মধ্যে কিছু একটা আলাদা আছে। কিন্তু ফিলের জন্য এসবই ছিল শুধু শুরু। তার মাথায় তখনও একটা বড় ছবি, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করা। ধীরে ধীরে দৌড়ানোই তার জীবনের কেন্দ্র হয়ে উঠল। সে নিজেকে আর অন্য কোনোভাবে ভাবতেই পারত না, যেন তার পুরো পরিচয়টাই দাঁড়িয়েছিল এই একটাই জিনিসের ওপর, সে একজন রানার। আর এই পরিচয়টাই ছিল তার গর্ব, তার স্বপ্ন, তার পুরো পৃথিবী। কিন্তু জীবনের একটা সময় আসে যখন স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা হঠাৎ করেই চোখে পড়ে যায়। ফিলের জন্য সেই মুহূর্তটা এসেছিল একেবারে অপ্রস্তুত অবস্থায়। সে তখন অনেক বছর ধরে দৌড়াচ্ছে, অসংখ্য রেস জিতেছে, নিজের সীমা বারবার ছাড়িয়ে গেছে। বাইরে থেকে দেখলে মনে হতো সে সফলতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা সত্য ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। সে ভালো, কিন্তু সেরা নয়। একটা সকালে প্র্যাকটিস করতে গিয়ে হঠাৎ করেই সে বুঝতে পারল, তার শরীর আর আগের মতো এগোচ্ছে না। যতই চেষ্টা করুক, সে সেই লেভেলে পৌঁছাতে পারছে না যেখানে বিশ্বমানের অ্যাথলিটরা থাকে। এই উপলব্ধিটা ছিল ভীষণ কষ্টদায়ক, কারণ এটা শুধু একটা ব্যর্থতা ছিল না, এটা ছিল তার পুরো পরিচয়ের ভেঙে পড়া। যে স্বপ্নটা তাকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছিল, সেটা যেন এক মুহূর্তে ধুলো হয়ে গেল। ভাবো তো, যেটাকে তুমি নিজের সবকিছু মনে করো, সেটাই যদি হঠাৎ করে শেষ হয়ে যায়, তখন তুমি নিজেকে কিভাবে দেখবে? ফিল ঠিক এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছিল। তার ভেতরে একদিকে হতাশা, অন্যদিকে একটা অদ্ভুত শূন্যতা। সে বুঝতে পারছিল এই পথে আর এগোনোর সুযোগ নেই। সে আর কখনো সেই অ্যাথলিট হবে না যেটা সে হতে চেয়েছিল। কিন্তু এখানেই গল্পটা থেমে যায়নি। সেই ভাঙা মুহূর্তের মধ্যেই একটা নতুন প্রশ্ন মাথা তুলল। যদি সে সেরা অ্যাথলিট হতে না পারে, তাহলে কি অন্য কোনোভাবে এই খেলাটার সাথে যুক্ত থাকা যায়? এখান থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় মোড়। ফিলের মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক তাকে খেলাধুলার দুনিয়ার সাথে যুক্ত থাকতে হবে। ঠিক সেই সময় সে তার MBA পড়ার একটা বিষয় মনে করল। সে লক্ষ্য করেছিল, জাপানের কোম্পানিগুলো কম দামে ভালো মানের প্রোডাক্ট বানিয়ে আমেরিকার বড় বড় মার্কেটকে চ্যালেঞ্জ করছে। ক্যামেরা ইন্ডাস্ট্রিতে যেভাবে পরিবর্তন এনেছিল, ফিলের মনে হলো একই জিনিস জুতার ক্ষেত্রেও হতে পারে। তার মাথায় একটা ঝুঁকিপূর্ণ কিন্তু সাহসী আইডিয়া এলো, জাপান থেকে জুতা আমদানি করে আমেরিকায় বিক্রি করা। এই সিদ্ধান্তটা সহজ ছিল না। তার কাছে খুব বেশি টাকা ছিল না, কোনো অভিজ্ঞতাও ছিল না। তবুও সে ঠিক করল, চেষ্টা না করলে সে কখনোই জানবে না কি হতে পারত। নিজের সঞ্চয় জোগাড় করে সে এটা জাপানের উদ্দেশ্যে রওনা দিল। মনে ভয়, উত্তেজনা আর অজানা একটা অনিশ্চয়তা সব একসাথে কাজ করছিল। সে জানত, এই একটা সিদ্ধান্তই তার জীবনকে হয় গড়ে দেবে, নয়তো পুরোপুরি ভেঙে দেবে। জাপানে পৌঁছে সে অনিৎসুকা কোম্পানির অফিসে মিটিংয়ের সুযোগ পেল। কিন্তু সেখানে ঢোকার আগে তার সবচেয়ে বড় সমস্যা ছিল, তার তো কোনো কোম্পানিই নেই। যদি তারা কোম্পানির নাম জিজ্ঞেস করে, সে কি বলবে? ঠিক এই চাপের মধ্যেই মুহূর্তের মধ্যে সে একটা নাম বানিয়ে ফেলল, ব্লু রিবন স্পোর্টস।
এই নামটা আসলে তার নিজের জেতা পুরস্কারের স্মৃতি থেকে নেওয়া, কিন্তু বাস্তবে এমন কোনো কোম্পানি তখন ছিলই না। মিটিং শুরু হলো আর ফিল তার পুরো আইডিয়াটা আত্মবিশ্বাসের সাথে তুলে ধরল। সে বোঝানোর চেষ্টা করল কিভাবে এই জুতোগুলো আমেরিকার মার্কেটে সফল হতে পারে। প্রতিটা কথার মধ্যে ছিল তার বিশ্বাস আর আবেগ। মিটিংয়ের প্রতিটা মিনিট যেন একটা পরীক্ষা ছিল, সে পারবে না পারবে না। শেষে যা হলো সেটা সে নিজেও হয়তো কল্পনা করেনি। অনিৎসুকা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। তারা তাকে আমেরিকায় তাদের জুতা বিক্রি করার সুযোগ দিল। এটা ছিল তার জীবনের প্রথম বড় জয়। কোনো টাকা, কোনো অভিজ্ঞতা ছাড়াই শুধু একটা আইডিয়া আর সাহসের জোরে সে নিজের জন্য একটা দরজা খুলে ফেলল। এখান থেকেই তার বাস্তব যাত্রা সত্যিকারের শুরু হলো। আমেরিকায় ফিরে এসে ফিলের হাতে তখন কয়েক জোড়া জুতা আর একটা বড় স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। না ছিল কোনো দোকান, না ছিল কোনো বড় বিনিয়োগ। সে চেষ্টা করেছিল স্পোর্টস দোকানগুলোকে রাজি করাতে, কিন্তু একের পর এক প্রত্যাখ্যানই পেয়েছিল। কেউই নতুন অচেনা ব্র্যান্ডের জুতা বিক্রি করতে আগ্রহী ছিল না। এই পরিস্থিতিতে অনেকেই হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু ফিলের কাছে এটা ছিল শুরু, শেষ নয়। সে একটা ভিন্ন পথ বেছে নিল। নিজের গাড়ির ট্রাঙ্কটাই বানিয়ে ফেলল তার প্রথম দোকান। যেখানে যেখানে অ্যাথলেটিক প্রতিযোগিতা হতো সে সেখানে পৌঁছে যেত। কোচদের সাথে কথা বলতো, দৌড়বিদদের সাথে কথা বলতো, তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করত। কারণ সে নিজেও তো একসময় অ্যাথলিট ছিল। সে জানতো একজন রানারের ঠিক কী প্রয়োজন। এই ব্যক্তিগত সংযোগটাই তাকে আলাদা করে তুলেছিল। শুরুতে সবকিছু সহজ ছিল না। অনেকেই সন্দেহ করত, অনেকেই কিনতে চাইতো না। কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ তার কথা বিশ্বাস করতে শুরু করলো। তারা জুতাগুলো ব্যবহার করে ভালো ফল পেতে লাগলো। আর এখান থেকেই শুরু হলো আসল পরিবর্তন। মুখে মুখে খবর ছড়াতে লাগলো, আর ফিলের জুতাগুলো ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করলো। এই সময়েই তার জীবনে আসে বিল বাওয়ারম্যান, তার পুরনো কোচ। জুতার ডিজাইন নিয়ে যার অসাধারণ জ্ঞান ছিল। বাওয়ারম্যান শুধু তার পার্টনারই হননি, তিনি পুরো প্রোডাক্টটাকেই আরও উন্নত করে তুলেছিলেন। এই পার্টনারশিপ ফিলের ব্যবসায় নতুন গতি এনে দিল। মাত্র কয়েক মাসের মধ্যেই ফিল তার প্রথম স্টক শেষ করে ফেলল। তার কাছে এটা শুধু বিক্রি ছিল না, এটা ছিল প্রমাণ সে পারছে। ছোট্ট একটা গাড়ির ট্রাঙ্ক থেকে শুরু করে ধীরে ধীরে সে নিজের জন্য একটা জায়গা তৈরি করতে শুরু করেছিল। আর এই ছোট ছোট জয়গুলোই তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছিল। ধীরে ধীরে ফিলের ব্যবসা গতি পেতে শুরু করলো। যেখান থেকে সে শুরু করেছিল সেই ছোট্ট ট্রাঙ্ক ভিত্তিক বিক্রি এখন রূপ নিচ্ছিল একটা বড় সুযোগে। অর্ডার বাড়তে লাগলো, গ্রাহক বাড়তে লাগলো, আর তার আত্মবিশ্বাসও বাড়ছিল। কিন্তু বাইরে থেকে যতটা সুন্দর দেখাচ্ছিল, ভেতরে ভেতরে সমস্যা ততটাই গভীর হচ্ছিল। কারণ ব্যবসা যত দ্রুত বাড়ছিল তত দ্রুতই বাড়ছিল খরচ। নতুন স্টক আনতে হলে আগেই টাকা দিতে হয়, কিন্তু সেই জুতা বিক্রি করে টাকা ফিরে আসতে সময় লাগে। এই ফাঁকটাই তৈরি করলো বড় সংকট। ফিলকে বারবার ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছিল। লাভ যা হতো তার বেশিরভাগই আবার ব্যবসায় ঢেলে দিতে হচ্ছিল। কাগজে কলমে ব্যবসা বড় হচ্ছিল, কিন্তু বাস্তবে তার হাতে নগদ টাকা প্রায় থাকতই না। তার উপর পুরো ব্যবসাটা নির্ভর করছিল জাপানের অনিৎসুকা কোম্পানির উপর। তারা যদি সরবরাহ বন্ধ করে দেয়, সবকিছু এক মুহূর্তে থেমে যেতে পারে। ঠিক তখনই এলো সবচেয়ে বড় ধাক্কা। হঠাৎ করে খবর এলো অনিৎসুকা নাকি অন্য কাউকে আমেরিকায় এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর বানানোর কথা ভাবছে। শুধু তাই নয়, তারা ফিলের ব্যবসা নিজেরাই দখল করতে চায়। এতদিন যার উপর ভরসা করে সে সব গড়ে তুলেছিল, সেই পার্টনারই এখন তার সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ালো। এটা শুধু একটা ব্যবসায়িক সমস্যা ছিল না, এটা ছিল বিশ্বাসঘাতকতা। ভাবো তো, তুমি যেটা শূন্য থেকে গড়ে তুলেছ, সেটাই যদি হঠাৎ করে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, তখন তুমি কি করবে? ফিল ঠিক এই পরিস্থিতির মধ্যে পড়ে গেল। সামনে দুটো পথ, সব কিছু হারিয়ে ফেলা অথবা এমন একটা সিদ্ধান্ত নেওয়া যেটা তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। এখান থেকেই শুরু হলো গল্পের সবচেয়ে বড় মোড়। সেই সংকটময় মুহূর্তে ফিল একটা সিদ্ধান্ত নিল, যেটা শুধু তার ব্যবসা নয়, পুরো ইন্ডাস্ট্রিকেই বদলে দেবে। সে ঠিক করলো আর অন্যের ব্র্যান্ড বিক্রি নয়, এবার নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। এখান থেকেই জন্ম নিল নাইকি। এটা শুধু একটা নতুন কোম্পানি ছিল না, এটা ছিল নিজের পরিচয় নতুন করে গড়ে তোলার চেষ্টা। একটা ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে নিজের নিয়মে খেলার সিদ্ধান্ত। তবে ব্র্যান্ড তৈরি করা মানে শুধু প্রোডাক্ট বানানো নয়, তার একটা পরিচয়ও তৈরি করতে হয়। ফিল চেয়েছিল এমন একটা লোগো যেটা দেখলেই গতি, শক্তি আর জয়ের অনুভূতি আসে। অবশেষে একটা সাধারণ কিন্তু শক্তিশালী ডিজাইন বেছে নেওয়া হলো, সেই পরিচিত সুইস চিহ্ন। নামটাও এলো এক অদ্ভুতভাবে, নাইকি।
গ্রিক পুরাণের বিজয়ের দেবী। যেন শুরু থেকেই এই ব্র্যান্ডের লক্ষ্য ঠিক করে দেওয়া হলো, জয়। তবে আসল খেলা শুরু হলো মার্কেটিংয়ে। ফিল বুঝতে পেরেছিল মানুষ শুধু ভালো জুতা চায় না, তারা চায় এমন কিছু যা তাদের অনুপ্রাণিত করে। তাই সে একটা নতুন কৌশল নিল, বিশ্বমানের অ্যাথলিটদের দিয়ে তার জুতা ব্যবহার করানো। এরই মধ্যে সে খুঁজে পেল এক তরুণ বাস্কেটবল খেলোয়াড়কে, মাইকেল জর্ডান। তখন হয়তো সবাই তাকে চিনত না, কিন্তু ফিল দেখেছিল তার মধ্যে ভবিষ্যতের কিংবদন্তিকে। নাইকি আর জর্ডানের এই জুটি ইতিহাস তৈরি করল। এয়ার জর্ডান শুধু একটা জুতা ছিল না, এটা হয়ে উঠল একটা সংস্কৃতি। পারফরম্যান্স আর স্টাইল একসাথে মিশে গেল এমনভাবে যেটা আগে কেউ করেনি। মানুষ শুধু খেলাধুলার জন্য নয়, নিজের পরিচয় দেখানোর জন্য এই জুতা পরতে শুরু করলো। ধীরে ধীরে নাইকি শুধু প্রতিযোগিতা করল না, বরং প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেল। যে মানুষটা একসময় নিজের স্বপ্নে হেরে গিয়েছিল, সেই মানুষটাই এখন এমন একটা ব্র্যান্ড তৈরি করেছে যেটা পুরো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। এটা ছিল শুধু একটা কামব্যাক নয়, এটা ছিল নিজের সীমাকে ভেঙে ফেলার গল্প। এই পুরো যাত্রাটার দিকে যদি একবার ফিরে তাকাও, তুমি বুঝতে পারবে এটা শুধু একটা কোম্পানি তৈরির গল্প নয়, এটা একটা মানুষের নিজের ভাঙা স্বপ্নের উপর নতুন করে দাঁড়ানোর গল্প। ফিল নাইট কোনো অসাধারণ প্রতিভা নিয়ে শুরু করেনি, সে শুরু করেছিল একটা ব্যর্থতা দিয়ে। কিন্তু যেটা তাকে আলাদা করেছে সেটা তার প্রতিভা নয়, তার কাজ করার মানসিকতা, তার একের পর এক চেষ্টা করে যাওয়ার সাহস। তার নিজের বই শু ডগে সে একটা কথাই বারবার বলেছে, আইডিয়া যতই ভালো হোক, যদি তুমি সেটা এক্সিকিউট না করো তাহলে তার কোনো মূল্য নেই। পৃথিবীতে হাজারো মানুষ আছে যাদের মাথায় দারুণ দারুণ আইডিয়া আসে, কিন্তু খুব কম মানুষই আছে যারা সেই আইডিয়াকে বাস্তবে পরিণত করার জন্য রিস্ক নিতে রাজি হয়। ফিল সেই অল্প কিছু মানুষের একজন ছিল। নাইকির সেই বিখ্যাত লাইনটা, জাস্ট ডু ইট, আসলে শুধু একটা মার্কেটিং স্লোগান নয়, এটা একটা মানসিকতা। এটা বলে, অপেক্ষা করো না, পারফেক্ট সময়ের জন্য বসে থেকো না, ভয় পেলেও শুরু করো, কারণ শেষ পর্যন্ত সফলতা তাদেরই আসে যারা কাজটা করে ফেলে। তাই এখন প্রশ্নটা তোমার কাছে, তুমি কি তোমার আইডিয়াকে শুধু মাথার ভেতরেই রেখে দেবে, নাকি একবার চেষ্টা করে দেখবে? যদি এই গল্পটা তোমাকে একটু হলেও ভাবায়, তাহলে আজ থেকেই একটা ছোট্ট পদক্ষেপ নাও। আর এমন আরও বাস্তব জীবনের গল্প জানতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।